সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, আমরা আজ আলাপ করব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কি অবস্থান 2016-তে আমরা দেখেছি, এবং বাংলাদেশ যে ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে, এবং যে সম্ভাবনা রচিত হয়েছে বাংলাদেশের সামনে, বিশেষ করে বিশ্ব মনোযোগের কেন্দ্রবিন্দুতে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ চলে এসেছে। বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতি যেমন রয়েছে, তেমনি সন্ত্রাস এবং জঙ্গিবাদ মোকাবেলায় আন্তর্জাতিক যে হুমকি আছে, সেই হুমকির সঙ্গে বাংলাদেশ কীভাবে খাপ খাইয়ে এগিয়ে চলেছে সে বিষয়টিও রয়েছে। গেল বছরটি খুবই ঘটনাবহুল হলি বেকারির সন্ত্রাসবাদী জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষিতে। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন সফর হয়েছে 2016 সালে, বিশেষ করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফর বিশ্ব অঙ্গনে আলোচনার চলে এসেছে বাংলাদেশ। এরই সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, এবং সামগ্রিকভাবে যে ভূকৌশলগত যে চরিত্র এই অঞ্চলের, সেখানে বাংলাদেশ কোন অবস্থানে রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করবার জন্য স্টুডিওতে দুজন বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচিত হব তাদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুজ্জামান, প্রেসিডেন্ট বাংলাদেশ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, BIPSS। স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আজ আরও যোগ দিচ্ছেন প্রফেসর ডক্টর তাজ হাশমি। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক অস্টিন পি স্টেট ইউনিভার্সিটির সিকিউরিটি স্টাডিজের প্রফেসর। স্বাগত আপনাকে। এবং বাংলাদেশে তিনি এবং আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন পত্রিকায়, সাময়িকীতে তিনি কলাম লেখেন। স্বাগত প্রফেসর তাজ হাশমি। জেনারেল মনিরুজ্জামান, অনেকদিন পরে আপনি স্টুডিওতে এসেছেন। এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে, বিশেষ করে 2000 সাল আমি শুরুতে উল্লেখ করেছি, অত্যন্ত ঘটনাবহুল, বিশেষ করে হলি বেকারি ঘটনার পরে। এবং সেই ঘটনা একটা বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা চাদরকে, নিরাপত্তার ধারণাটাকে নতুনভাবে চিন্তা করার জন্য আমাদের সামনে একটা বাস্তবতা তুলে ধরেছে। আপনি এই 2000 বিদায় নিয়েছে, 2017 সালের জানুয়ারিতে এসে বাংলাদেশের সেই ঘটনাকে আপনি কিভাবে দেখেন সংক্ষেপে, এবং বাংলাদেশ যেভাবে প্রতিরোধমূলক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এগিয়ে যাচ্ছে, এই বৈশ্বিক চ্যালেঞ্জের অংশ হিসেবে বাংলাদেশ যেই হুমকি মোকাবেলা করছে, সেখানে বাংলাদেশের সাফল্য বা অগ্রগতির চিত্রটা আপনার কাছে কেমন? 2016 সাল বাংলাদেশে বড় চ্যালেঞ্জের সাল ছিল। বিশেষ করে আপনি যেটা উল্লেখ করেছেন, হলি বেকারির যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটা বাংলাদেশকে নতুন করে আবার একটা বড় ধরনের হুমকির মোকাবেলা করার স্থানে নিয়ে এসেছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ আন্তর্জাতিক সন্ত্রাসের যে ম্যাপ যেটা স্থাপন হয়েছে, সেটা সেইখানে বাংলাদেশের একটা নতুন করে স্থান তারা নিয়েছে। এর থেকে যেটা বৈশিষ্ট্যময় দিক উল্লেখ করা যেতে পারে, সেটা আমরা প্রথমবারের মতো দেখতে পেয়েছি যে উগ্র মতবাদের যে সদস্যকে আমরা সাধারণত বাংলাদেশে চিহ্নিত করে এসছিলাম, অর্থাৎ আমরা সবসময় মনে করতাম যে মাদ্রাসার ছেলেরা বা গ্রামভিত্তিক ছেলেরা এর সাথে যুক্ত হচ্ছে, সেখানে আমরা প্রথমবার দেখতে পারলাম যে সেই সদস্যর যে ভিত্তিটা, সেটা অনেকভাবে প্রসার লাভ করেছে, বিস্তার লাভ করেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে শহরভিত্তিক মধ্যবিত্ত পরিবারের ছেলেরা এবং উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলেরা, এমনকি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, বিদেশি ইউনিভার্সিটিতে পড়াশোনা করা ছেলেরা এর সাথে যুক্ত হয়েছে। কাজে আমরা প্রথম উপলব্ধি করতে পারলাম যে আমাদের সন্ত্রাসের যে ক্ষেত্রস্থলগুলো, সেগুলো ব্যাপকভাবে প্রসার লাভ করেছে। একই সাথে আমরা দেখতে পেলাম যে আমরা যে ধরনের নিরাপত্তা বলয় সৃষ্টি করে আমরা মনে করছিলাম যে আমরা যথেষ্টভাবে করতে পেরেছি, সেটা কোনোভাবে যথেষ্ট ছিল না। এখানে যেটা বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে, যে যে ঘটনা ঘটে গেছে সেটার দিকে তাকিয়ে আমাদের কি করা উচিত ছিল। প্রথমে আমাদের মনে হয় করা উচিত ছিল, যে করা এখনও উচিত, যে আমাদের একটা বড় ধরনের আত্মজিজ্ঞাসা স্থান আমরা উন্মোচন করেছি, যেখানে আমরা জাতি হিসাবে আমাদের প্রশ্ন করতে হবে, কেন আমরা কোথায় কিভাবে ব্যর্থ হলাম, কেন আমরা এই ধরনের হুমকি আমরা আগে থেকে আগাম বার্তা পেলাম না, কেন বিভিন্ন সংস্থা থেকে যে তথ্য আমাদের কাছে আসা উচিত ছিল সেগুলো আমরা উপলব্ধি করতে পারলাম না, বা কেন আমরা পরিবার হিসাবে বা সমাজ হিসাবে এই সকল নতুন তরুণদের কেন আমরা সঠিক পথে পরিচালনা করতে পারলাম না। একই সাথে আমাদের বড় ধরনের একটা পোস্টমর্টম করার প্রয়োজন ছিল বা এখনও আছে, যে আমরা যেভাবে এই সন্ত্রাসটাকে মোকাবেলা করলাম অপারেশনের মাধ্যমে, সেটা কি সঠিক ছিল কিনা। আমাদের জিজ্ঞাসা করতে হবে যে আমরা যে ধরনের সক্ষমতা আমরা সৃষ্টি করেছিলাম, সেটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পেরেছি কিনা বা প্রয়োগ করতে পেরেছি কিনা। এর থেকে যে কথাটা স্বাভাবিকভাবে চলে আসছে, যে আমরা কি সন্ত্রাস মুক্ত হতে পারছি কিনা।
আমি বলবো যে আমরা এখন পর্যন্ত হতে পারছি না। আমাদের সমাজে যে উগ্র মতবাদের যে বিশাল যে ক্ষেত্রগুলো বিশাল প্রস্থান লাভ করেছে, সেদিকে আমরা নতুন করে আমাদের বিশ্লেষণ করে মনোযোগী হতে হবে যে কোথায় কোথায় আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন, এবং সেই জায়গাগুলো চিহ্নিত করে আমাদের এগোতে হবে। আমাদের উগ্র মতবাদ প্রতিরোধ করার জন্য যে জাতীয় কৌশল থাকা দরকার, সেটা নতুন করে আমাদের ভাবতে হবে, সে কৌশল তৈরি করে প্রয়োগ করতে হবে। একই সাথে যে উগ্র মতবাদের সাথে সাথে অন্যান্য যে জায়গাগুলো আছে আমাদের, যেমন ডিরেডিক্যালাইজেশন ন্যাশনাল স্ট্র্যাটেজি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা বেশ কিছু গবেষণার সাথে আমরা জড়িত হয়েছি বা হচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে জেলখানা আছে, যে প্রিজনসগুলো আছে, সেখানে যে উগ্র মতবাদ ছড়িয়ে পড়ছে, সেগুলো প্রতিরোধ করার জন্য যে ধরনের পদ্ধতি বা আমাদের যে ধরনের কৌশল থাকা দরকার, সেগুলো আমরা সঠিকভাবে এখন উদ্ভাবন করতে পারছি না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে, সেগুলো আমরা কিভাবে মোকাবেলা করব, সেগুলো আমাদেরকে এখন নতুন করে জানতে হবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের ভিতর উগ্র মতবাদ ছড়িয়ে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রথমবারের মতো দেখতে পাচ্ছি যে পরিবার একটা টেরর ইউনিট হিসেবে গড়ে উঠছে, যেখানে শুধু পরিবারের একজন সদস্য না, পরিবারের সকল সদস্য নিয়ে একটা স্বয়ংসম্পন্ন টেরর ইউনিট হিসেবে তারা কাজ করতে উদ্যোগী ভূমিকা রাখছে, এবং তারা সুইসাইডাল পাতেও চলে যাচ্ছে। কাজে দেখা যাচ্ছে পরিবার যখন টেরর ইউনিটে পরিগণিত হয়, সেখানে কাজ করা বা পেনিট্রেট করা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য অনেক কঠিন হয়ে পড়ে। কাজে বাংলাদেশের উগ্র মতবাদ সন্ত্রাসবাদের সাথে নতুন নতুন চ্যালেঞ্জ এসেছে, নতুন নতুন মাত্রা যোগ হয়েছে। 17 সালের জন্য এইগুলোই আমাদের বড় চ্যালেঞ্জ। প্রফেসর তাজ হাশমি, আপনি তো যুক্তরাষ্ট্রে পড়াচ্ছেন, আমাদের দেশেও পত্রিকায় বিশেষ করে ইংরেজি কাগজে আপনার লেখা ছাপা হয়, আপনার বিশ্লেষণ অ্যানালিসিস আপনি দেন। আপনার চোখে বাংলাদেশের নিরাপত্তা চ্যালেঞ্জগুলো কি, মানে চ্যালেঞ্জ এই মুহূর্তে? আমি ওই জেনারেল মনিরুজ্জামানের সঙ্গে সম্পূর্ণ একমত যে ওই সন্ত্রাস প্রতিরোধমূলক যে ব্যবস্থা, যেটাকে কাউন্টার টেরোরিজম বা সিটি বলা হয়, সেটা আমাদের দেশে যথেষ্টভাবে গড়ে ওঠেনি এবং এটা সক্রিয়ভাবে কাজও করছে বলে মনে হয় না। তবে সবচেয়ে বড় মোদ্দা কথা হলো যে সন্ত্রাসবাদ এটা একটা সিমটম, এটা একটা অরিজিনাল সিন বা একেবারে আদি পাপ তা কিন্তু না। সন্ত্রাসবাদ হচ্ছে কতগুলো সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতির একটা প্রতিক্রিয়া, এক ধরনের রাগ, এক ধরনের বিক্ষোভ, এক ধরনের অবজ্ঞা, অবহেলা সব কিছু রয়েছে। তারা নিজেরাও, যারা সন্ত্রাসী, তারা নিজেদেরকে অবহেলিত, বঞ্চিত বলে মনে করে, এবং যারা প্রত্যক্ষভাবে বঞ্চিত নন তারাও কিন্তু মনে করে যে বঞ্চিত অংশ, যারা অবহেলিত অংশ, যারা নিপীড়িত দেশে বা বিদেশে আন্তর্জাতিকভাবে। কেননা গ্লোবালাইজেশনের পরে এখন দেখা যাচ্ছে যে এখন একটা দেশের সমস্যা কিন্তু ওই দেশেই সীমাবদ্ধ থাকছে না। যেমন মনে করেন মুসলিম বিশ্বে একটা বিরাট ব্যাপার হচ্ছে প্যালেস্টিনিয়ানদের অবস্থা, যেটা অনেক বিশেষজ্ঞই বলছেন যে ওটা একেবারে মাদার অফ অল টেরর। এখন এর সঙ্গে আপনার মাত্রা যোগ হয়েছে ইরাক, এর সঙ্গে লিবিয়া, এর সঙ্গে সিরিয়া, এর সঙ্গে ইয়েমেন, এবং এই যে পাশ্চাত্য দেশগুলো, যুক্তরাষ্ট্রের এবং তার সক্রিয় সহযোগীদের যেটাকে আমরা বলতে পারি ডাবল স্ট্যান্ডার্ড। যখন মনে করেন সৌদি আরবিয়া ট্যাঙ্ক পাঠিয়ে বাহরাইনে ওই গণবিক্ষোভ দমন করছে, সেটা কোনো খবর কাগজে, খুব কম খবরের কাগজেই, খুব কম মিডিয়াতে সেটা একটা হেডলাইন তৈরি করতে পারছে। তো এই বিভিন্ন কারণে আন্তর্জাতিক, জাতীয়, অর্থনৈতিক, সামাজিক, এমনকি জনগণের যেটাকে বলা হয় ডিগনিটি, অনার, সেটাও অনেক যারা কাউন্টার টেরোরিজম নিয়ে কাজ করেন অনেকে মনে করেন যে ওটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না। তবে ইদানিং ওদিকটাতে খুব নজর দেওয়া হচ্ছে। আমি এই ব্যাপারে একটা গ্রন্থ রচনা করেছি, গ্লোবাল জিহাদ ইন আমেরিকা, দ্য 100-year ওয়ার বিয়ন্ড ইরাক অ্যান্ড আফগানিস্তান, সেজ থেকে বেরিয়েছে 2014 সালে। সেখানে এই ব্যাপারে বিস্তর আলোচনা করেছি যে সন্ত্রাসবাদ কোনো একটা, এটা একটা মানে একটা নির্দিষ্ট একটা অবিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা কন্টিনিউয়েশন, একটা যে আন্ডার কারেন্ট চলছে সারা বিশ্বে, যে হ্যাভস অ্যান্ড হ্যাভ নটসের ব্যাপারটা আছে, প্রতিক্রিয়াশীল শক্তি যারা যুদ্ধ করছে, ইরাকে আক্রমণ করেছে, লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে, তার বিরুদ্ধে বিক্ষোভ রয়েছে, প্লাস আমাদের দেশীয় অভ্যন্তরীণ যে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বঞ্চনা এবং লুটতরাজ, এর বিরুদ্ধে সক্রিয়ভাবে কিছু লোক তো চিন্তা করেন,
তাদেরই প্রতিফলন ঘটছে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। একটা জিনিস আপনার লেখা তো মাঝে মাঝে এসছে, এটা কি বাংলাদেশ, এটা তো একটা বৈশ্বিক একটা চ্যালেঞ্জ, এই সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ। সেখানে বাংলাদেশকে আলাদাভাবে পোট্রে করা, নেগেটিভলি পোট্রে করা বা বাংলাদেশ বিরোধী কোনো প্রচারণা বা চেষ্টা কি আপনি লক্ষ্য করেন কি? আমি আপনার একটা লেখায় দেখেছি যে আপনি খুব ভয়ানকভাবে প্রোটেস্ট করেছেন যে এখানে সুইসাইডাল ট্রেনটা মানে পপুলারিটি পাচ্ছে বলে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা গবেষণা তারা কয়েকজন মিলে লিখেছে, একটা ইয়ে রয়েছে। আপনি বলেছেন যে এটা সম্পূর্ণ প্রিপস্টারাস এক ধরনের। নিশ্চয়ই আমি ওই যে ক্রিস্টিনা ফেয়ার এবং আরো কজন বলতে চেয়েছেন যে এখানে বাংলাদেশের জনগণের সমর্থন রয়েছে। জনগণের সমর্থন কোনোদিনও ছিল না। কোনো দেশেই আপামর জনসাধারণ সন্ত্রাসবাদ সমর্থন করে না। সন্ত্রাসবাদের জন্য আপনার 10,000 20,000 সন্ত্রাসীর প্রয়োজন হয় না। আপনি যেমন 9/11 ব্যাপারটা তাকিয়ে দেখেন, মাত্র 19 জন সন্ত্রাসী পৃথিবীটা পাল্টে দিয়েছে। এখন পৃথিবীকে আমরা আগে বলতাম যে বিংশ শতাব্দী প্রাক কোল্ড ওয়ার, পোস্ট কোল্ড ওয়ার, কিন্তু এখন বলা হচ্ছে প্রি 9/11 অ্যান্ড পোস্ট 9/11, দুটো আলাদা জগৎ সৃষ্টি হয়েছে। এবং মাত্র 19 জন সন্ত্রাসী মাত্র $5 লক্ষ ব্যয় করে কয়েকজন লোক এর মাস্টার মাইন্ড ছিলেন এবং তারা এটা করেছে। সুতরাং সন্ত্রাসীর জন্য আমাদের দেশে হাজার হাজার সন্ত্রাসীর প্রয়োজন নেই। 10 জন, 5 জন, 20 জন, এমনকি আপনার আয়ারল্যান্ডে যখন সন্ত্রাসীরা 2008 সালে একটা ব্যাপার আমি বলি, মাত্র 60 জন সক্রিয় IRA টেরোরিস্ট ছিল, তারা গ্রেট ব্রিটেনকে কাঁপিয়ে দিয়েছে। সুতরাং এখানে কিন্তু অনেকে মনে করেন যে হাজার হাজার সন্ত্রাসী তৈরি হচ্ছে, মাদ্রাসা থেকে তৈরি হচ্ছে, এ ধরনের কতগুলো অদ্ভুত মানে স্টাডি হয়েছে রিসার্চের নামে, সেগুলো একেবারেই প্রণিধানযোগ্য নয়, ওগুলো একেবারে গ্রহণীয় নয়। জেনারেল মনিরুজ্জামান, আমরা মানে ভায়োলেন্ট এক্সট্রিমিজম কীভাবে কাউন্টার করছে সেটা নিয়ে তো একটা মতামত দিলেন, আপনার আলোচনা হলো। যদি অন্যান্য প্রসঙ্গে যদি আপনি একটু হাইলাইট করেন যে বাংলাদেশে সিকিউরিটি স্ট্র্যাটেজিক রিলেশনস মেনটেন করার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্রন্ট আমাদের সামনে ওপেন হয়েছে গত বছরে, এবং সামনের দিনগুলোতে এগুলো নিয়ে আমরা কাজ করব। এটা আমাদের অর্থনৈতিক সম্পর্কের সঙ্গে জড়িত, আমাদের কৌশলগত সম্পর্কের সঙ্গে জড়িত, বিশেষ করে চায়নার প্রেসিডেন্টের ভিজিট, ভারতের সঙ্গে আমাদের কিছু রিজলভড হয়েছে, কিছু আনরিজলভ ইস্যুস এখনও রয়েছে। আমাদের প্রাইম মিনিস্টার ভারত সফর পোস্টপোন হয়েছিল, তিনি যাচ্ছেন, আবার সেই সফরটি পুনর্নির্ধারিত হয়েছে। রাশিয়ার সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, আমরা তাদের সহযোগিতা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করছি। এই যে হোল গেমাট অফ আওয়ার স্ট্র্যাটেজিক রিলেশনস, এটা আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের? স্ট্র্যাটেজিক রিলেশনশিপের ক্ষেত্রে নানাবিধ দ্বার উন্মোচন হয়েছে, একই সাথে নতুন নতুন আবার চ্যালেঞ্জও আসছে আমাদের সামনে। প্রথমেই আমি উল্লেখ করতে চাই বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্ক। এখানে বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে যে ধরনের নিপীড়ন চালিয়ে আসছে মিয়ানমারের পক্ষ থেকে, সেই কারণে এখানে একটা নতুন ধরনের একটা চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। এটা শুধু যে শরণার্থীরা বাংলাদেশে আসার চেষ্টা করছে তার ভিতরে সীমাবদ্ধ নয়। আমরা ইদানিং জানতে পেরেছি যে মিয়ানমারের রাখাইন জনগোষ্ঠীর ভিতরে নতুন একটি সন্ত্রাসী গোষ্ঠী আবার আবির্ভাব ঘটেছে, যার নাম হারাকাল আল ইয়াকিন। এটা একটা নতুন আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে। এখানে উদ্বেগের বিষয় হচ্ছে যে এই গোষ্ঠীর সাথে যারা এদের নেতৃত্ব দিচ্ছেন তারা মিয়ানমারে অবস্থিত নয়, বরং তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য যারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন এবং অর্থের যোগানটাও সেখান থেকে দিচ্ছেন। একই সাথে দেখা যাচ্ছে যারা মাঠ পর্যায়ে এদের নেতৃত্ব দিচ্ছেন তারা বিভিন্ন দেশ থেকে, এমনকি আঞ্চলিক কিছু দেশ থেকেও তারা প্রশিক্ষণ লাভ করে এসছেন। কাজে দেখা যাচ্ছে এই গোষ্ঠীর সাথে আন্তর্জাতিক যে যোগাযোগ সেটা ইতিমধ্যে স্থাপন হয়ে গেছে। যেহেতু আমাদের সাথে তাদের সীমান্ত আছে এবং সীমান্ত অনেক ক্ষেত্রে পোরাস, এদিক থেকে ওদিকে লোকে যাওয়া আসা করতে পারে, কাজে সেখানে যে সমস্যাটা নতুন করে আবির্ভাব হচ্ছে সেটার প্রভাব বাংলাদেশেও এসে পড়বে। কাজে এ বিষয়ে আমাদের নতুন করে সজাগ দৃষ্টি দেওয়ার প্রয়োজন হবে। একই সাথে আমরা দেখছি যে মিয়ানমারের সাথে আমাদের যে সমুদ্র সীমা যেটা আমরা সমাধান করেছিলাম, সেখানে ম্যারিটাইম বাউন্ডারি স্পেসে নতুন করে আবার চ্যালেঞ্জের আমরা কিছু নিদর্শন দেখতে পাচ্ছি। টেনশন আবার শুরু হচ্ছে। ইদানিং দেখেছেন যে আমাদের কিছু জেলেদের তারা গুলি করেছে, কিছু জেলেকে তারা ধরে নিয়ে গেছে। কাজে ম্যারিটাইম স্পেসে নতুন করে মিয়ানমারের পক্ষ থেকে 17 সালে আমাদের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হতে পারে। চীনের সাথে আমাদের যে বহুমুখী যে সম্পর্ক আছে সেখানে নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। চীনের সাথে আমরা বড় বড় মেগা প্রজেক্টে আমরা সম্পৃক্ত হয়েছি।
তবে যে জিনিসটা আলোচনার বিষয়ে ইদানিংকালে আসছে সেটা হচ্ছে চীনের কাছ থেকে বহু বছর থেকে আমরা বিভিন্ন সমরাদি এবং সরঞ্জাম সংগ্রহ করে আসছি। তবে যেটা নিয়ে আলোচনার বিষয়বস্তুতে কেন্দ্রীভূত হচ্ছে সেটা হচ্ছে যে ইদানিং আমরা চীনের কাছ থেকে দুটো সাবমেরিন ক্রয় করেছি। সাবমেরিন ক্রয় করা নিয়ে বেশ কিছু আঞ্চলিক দেশের কাছ থেকে, প্রতিবেশী দেশের থেকেও বেশ কিছু প্রশ্ন উত্থাপন করা হয়েছে, যেগুলো নিয়ে আমাদের কিছু নতুন করে আবার কিছু প্রশ্নর উত্তর দেওয়ার প্রয়োজন এসছে। তবে চীনের সাথে আমাদের যে সম্পর্ক বর্তমানে আছে সেটা যে পর্যায়ে গেছে সেটা আমাদের একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নত হয়েছে। চীনের রাষ্ট্রপতি যখন বাংলাদেশে এসেছিলেন তখনও তিনি এই কথা উল্লেখ করেছেন যে আমাদের সম্পর্কটা একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নত হচ্ছে বা হওয়া প্রয়োজন। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি চীনের কাছ থেকে বড় ধরনের প্রজেক্ট এইড বা প্রজেক্ট আমাদের কাছে এসছে, যার মাত্রা কোনো সময় বাংলাদেশে একক দেশ থেকে এত বহুল পরিমাণ টাকা আমাদের কাছে আসে নাই। আমরা দেখতে পেয়েছি যে $24 বিলিয়ন একটা প্রজেক্টের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া $16 বিলিয়ন জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টের কথা বলা হয়েছে, অর্থাৎ সব মিলে $40 বিলিয়ন একটা আশ্বাস দেওয়া হয়েছে। এখানে যেটা আমাদের দেখতে হবে, এই $24 বিলিয়ন প্রধান উদ্দেশ্য হচ্ছে যে বেল্ট অন রোড কনসেপ্টের সাথে বাংলাদেশ যুক্ত হয়েছে, এবং যুক্ত হয়েছে এই কারণে যে বেল্ট অন রোডের যে 6টা ইকোনমিক করিডোর আছে তার একটি বাংলাদেশের ভিতর দিয়ে যাচ্ছে, অর্থাৎ কুনমিং টু কলকাতা যে করিডোরটা, যেটা বিসিআইএমের অন্তর্ভুক্ত, সেটা বাংলাদেশের ভিতর দিয়ে যাচ্ছে। কাজে বেল্ট অন রোডের যে ইকোনমিক করিডোর, এটাকে বাস্তবায়ন করার জন্যে চীন খুবই আগ্রহী। বাংলাদেশ ইতিমধ্যে উল্লেখ করেছে যে বেল্ট অন রোডে তারা সংযুক্ত হতে চায়। কাজে চীনের পক্ষ থেকে এখানে বেল্ট অন রোড বাস্তবায়ন করার জন্য বড় ধরনের প্রজেক্ট এসছে এবং ভবিষ্যতে আরও আসবে। তবে বেল্ট অন রোডে যুক্ত হওয়ার সাথে সাথে আমাদের যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে, এর থেকে আমরা কিভাবে লাভবান হতে পারবো সেগুলো আমাদের পররাষ্ট্রনীতি এবং আমাদের যে কৌশলগত নীতি যারা উদ্ভাবন করেন, যারা নীতি নির্ধারক আছেন, তাদের করে নতুন করে ভাবতে হবে যে আমরা কিভাবে আমাদের জাতীয় স্বার্থে এখানে এই সব পলিসি থেকে আমরা লাভবান হতে পারি। জি, প্রফেসর তাজ হাশমি, আপনার চোখে মানে আমরা কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজমের বাইরে আর কি কোর সিকিউরিটি কনসার্নস আছে দ্যাট উই শুড? যেটা আমি আগে বলেছি যে টেরোরিজম একটা বিরাট শঙ্কার ব্যাপার, আশঙ্কার ব্যাপার। তবে আজ আমরা যদি পৃথিবীর দিকে তাকিয়ে দেখি, আমেরিকার যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যে কোনো দেশেই যাক, যেখানেই সন্ত্রাসবাদের বিকাশ ঘটেছে, প্রকাশ ঘটেছে, সেখানে দেখবেন যে এটা চিরতরে প্রশমিত হয়ে যায়নি। যখন আমরা মনে করি যে বোধহয় ওরা কন্ট্রোল হয়ে গেল, যেমন পাকিস্তানের ব্যাপারে একসময় বলা হলো যে ওরা আর এখন পোস্ট টেরোরিস্ট ফেজে পৌঁছে গেছে, কিন্তু দেখলাম যেটা সত্য নয়। ইরাকের ব্যাপারেও তাই। তুরস্কের মতো দেশে দেখেন সেদিনও তারা গুলি করে একটা নাইট ক্লাবে 35 জনকে মেরে ফেললো। আমেরিকাতেও অহরহ ঘটছে। সুতরাং আমাদের ওইরকম শক্তি নেই যে আমরা এর প্রতিরোধক গড়ে তুলতে পারবো। এর জন্য যেটা অ্যান্টি টেরোরিজম, কাউন্টার টেরোরিজমের চেয়ে অ্যান্টি টেরোরিজম ইজ মোর ইফেক্টিভ। কেন টেরোরিজমের জন্ম হয়, সন্ত্রাসবাদের জন্ম হয়, সেটার অভ্যন্তরীণ কারণ এবং এক্সটার্নাল যে ফ্যাক্টরের সঙ্গে যোগাযোগ, সেটা আগে নির্ধারণ করতে হবে, তারপরে তার প্রতিরোধ করবেন। আমরা যদি ব্যাপারটার আদি রহস্যটা না জানতে পারি, কারা করছে, কেন করছে, যেমন মনিরুজ্জামান বললেন যে আগে ধরা হতো যে মাদ্রাসার ছেলে পেলে এটা করছে, এখন দেখা যাচ্ছে উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের ছেলেরা, এমনকি মেয়েরাও এই সন্ত্রাসবাদে যোগ দিচ্ছেন, এবং এমনকি তারা আইসিসিও পর্যন্ত যোগ দিচ্ছেন, তুরস্ক হয়ে তারা সিরিয়াতেও গেছেন। সুতরাং যেটা আমি বলছি যে সন্ত্রাসবাদ যেমন একটা দিক, আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কী অবস্থান আমরা গ্রহণ করব, মায়ানমার এবং ভারত দুটো আমাদের সঙ্গে একমাত্র দেশ যেগুলো একেবারে ডাইরেক্টলি আমাদের সঙ্গে জড়িত, মানে তাদের সঙ্গে আমাদের কমন বাউন্ডারি আছে। কিন্তু এছাড়াও তো পাকিস্তান, আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্য থেকে অহরহ লোক আসছেন, আফ্রিকা থেকে, নাইজেরিয়া থেকে লোক আসছেন। আমরা আমাদের বিভিন্ন কাজে, ব্যবসা বাণিজ্য হোক, যে কোনো কারণেই হোক, তাদের সেই, সুতরাং আন্তর্জাতিক সম্পর্কের সাথে সন্ত্রাসবাদকে আলাদা করে দেখলে চলবে না। যেমন এটা অভ্যন্তরীণ অর্থনৈতিক রাজনৈতিক কারণ রয়েছে, তেমনি আন্তর্জাতিক রাজনৈতিক জিওপলিটিক্যাল ব্যাপারটা আমাদের মানে সবসময় আমাদের পর্যবেক্ষণ করতে হবে। যেটা জেনারেল জামান বললেন যে মিয়ানমারের
সঙ্গে আমাদের সম্পর্কে যে অবনতি ঘটেছে ওটা নিয়ে আমি আর ফার্দার আলোচনা করব না। তবে এই ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের মনে হয় যে ওই আমরা রোহিঙ্গাদের ঢুকতে দেব না এবং ওদের সমস্যার সমাধানের পূর্বে যদি আমরা বর্ডার বন্ধ করে দিই, তবে আমাদের যে পোরাস বর্ডার সেটাতে তারা অনুপ্রবেশ করবেই, এবং এই বন্ধ করে দিলে অনুপ্রবেশ করবে, এবং বন্ধ করে দিলে যারা রোহিঙ্গাদের পক্ষে একটু সিম্প্যাথেটিক, যেটা ওই যে হারকাতুল ইয়াকিন, তো তাদের লোকজন তো বাংলাদেশে অনুপ্রবেশ করেছে কিনা আমি জানি না, তারা তখন বাংলাদেশের উপরেও আক্রমণ করবে যে তোমরা রোহিঙ্গাদের ঢুকতে দিচ্ছ না, রোহিঙ্গাদের ব্যাপারে কোনো করছো না। যেটা তারা তো প্রতিবেশী বাঙালি, তারা বাঙালি আদিবাসী রাখাইন অঞ্চলের বা আরাকান অঞ্চলের, তাদের সঙ্গে মানে বাংলাদেশের একটা ইন্টিগ্রাল সম্পর্ক ছিল 1785 সাল পর্যন্ত, যখন বার্মানরা দখল করে ফেললো, তারপরে ব্রিটিশরা বার্মা দখল করলো 1826 সালে, 1948-এ তারা স্বাধীন হলো। এর মধ্যে আমরা আলাদা হয়ে গেলাম, স্বাধীনতা পেলাম 1947-এ, তারা পেল 48-এ। একসঙ্গে স্বাধীন হলে বা বার্মা ভারতবর্ষ যদি একসঙ্গে থাকতো, তাহলে এই রাখাইনদের এই রোহিঙ্গাদের ভাগ্য কি ঘটতো, মানে এরা কোন দিকে যেত সেটা বলা মুশকিল। ওদিকটা আমাদের মনে রাখতে হবে। আর এখন শুধু মিয়ানমার এবং চীন নয়, আমাদের সঙ্গে সবচেয়ে বড় যে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে আমাদের নেইবার, প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক। যেন মনিরুজ্জামান, আমরা বিরতির আগে ডক্টর তাজ হাশমি ভারত বাংলাদেশ সম্পর্কে বিষয়টি গুরুত্ব দিয়েছে, বিকজ বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় প্রতিবেশী দেশ এবং মানে বর্ডার ওয়াইজ ভারতই আমাদেরকে মানে আমরা শেয়ার করছি কমন বর্ডার। তো সেখানে রিসেন্ট ইয়ার্সে আমরা দেখেছি যে একটা স্টেডি একটা প্রোগ্রেস হয়েছে ইন ভেরিয়াস কি বলছে ফিল্ডস, বিশেষ করে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়েছে। তবে তিস্তা নদীর বা অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি নিয়ে আমাদের মধ্যে একটা বড় ধরনের একটা অ্যাসপিরেশন আছে এবং সেটা এখন আনরিজলভ অবস্থা আছে। আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন, আপনার কি আশা প্রধানমন্ত্রীর এই সফরে কি বিষয়গুলো বা অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে কোনো অগ্রগতি আপনি আশা করছেন? এখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে বিগত কয়েক বছরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বড় ধরনের উন্নতি ঘটেছে এবং অনেক বড় বড় ক্ষেত্রে আমরা বেশ সহযোগিতার ক্ষেত্র স্থাপন করেছি ভারতের জন্য বাংলাদেশে। একই সাথে ভারতের পক্ষ থেকে যে আমাদের ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, যেটা অনেক বছর থেকে করা যায়নি, সেটা করা হয়েছে। কাজে সাফল্যের অনেক ক্ষেত্র আছে। তবে বর্তমানে এই সফরের সময় আমাদের যেটা বিশেষ করে দেখতে হবে যে আমাদের যে সমস্যাগুলো ভারতের সাথে আছে সেগুলোর কি কোনো আমরা আশু সমাধান পাবো কিনা। প্রথমে বলতে হবে যে আমরা অনেক দিন থেকে প্রত্যাশা করে আছি যে তিস্তা নদীর পানির বন্টনের একটা সমাধান হবে, এবং শুধু তিস্তা নয়, ভারতের সাথে যে অভিন্ন আরও অনেক নদী আছে যেখানে পানি বন্টনের ব্যাপারে অনেক সমস্যা রয়ে গেছে, সেগুলোর দিকে আমাদের এগোতে হবে। বিশেষ করে তিস্তার সমাধানের সাথে সাথে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। তবে এদিকে এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতির যে কোনো লক্ষণ আছে বলে মনে হচ্ছে না। এই সফরের সময় তিস্তা পানি বন্টনের চুক্তি সই হবে কিনা এখনভাবে নিশ্চিতভাবে কেউ কোনো কিছু উল্লেখ করেন নাই, কাজে এদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। আমরা ইদানিং জানতে পেরেছি যে ভারতের সাথে এই সফরের সময় একটা ডিফেন্স ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সই হবে দুই দেশের মাধ্যমে। তবে আমরা এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের ভিতরে কি অন্তর্ভুক্ত হচ্ছে সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায় নাই। তো দেখতে হবে যে কি ধরনের সহযোগিতার এগ্রিমেন্ট সাইন হচ্ছে এবং আমাদের জাতীয় স্বার্থে কী কী আমরা পাচ্ছি সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আমাদের বহু বছর থেকে সমস্যাটা রয়ে গেছে যে আমাদের সীমান্তে বাংলাদেশিদের যে হত্যা করা হয়ে আসছে, এবং এই হত্যা করার ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে। ভারতের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে আশ্বাস দেওয়ার পরেও আজ পর্যন্ত এর কোনো সমাধান হয় নাই। আমরা আশা করব বাংলাদেশের নাগরিক হিসাবে যে হত্যা বন্ধ করার জন্য আবার নতুন করে প্রচেষ্টা চালাতে হবে রাজনৈতিক পর্যায়ে, যাতে নিরীহ বাংলাদেশি নাগরিকদের সীমান্তে ভারতীয় বিএসএফ এর কাছ থেকে তারা গুলি খেয়ে যাতে তাদের মরতে না হয়। ভারতের সাথে আমাদের এছাড়া বেশ কিছু এনভায়রনমেন্টাল ইস্যুজে সমস্যা আছে, যেমন তিপাইমুখ ড্যামের ব্যাপারে এখন কোনো সমাধান হয় নাই, সে ব্যাপারে নতুন করে আলাপ আলোচনা হওয়ার প্রয়োজন আছে। এছাড়া আমাদের বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু ঘাটতি রয়েছে, সে ঘাটতি পূরণের জন্য যে ধরনের সুযোগ বাংলাদেশের আসা উচিত অর্থনৈতিকভাবে ভারতের বাজারে প্রবেশ করার জন্য, সেই ব্যাপারে আবার নতুন করে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে।
এই কারণে যে আমাদের যে ডেফিসিটগুলো আছে সেগুলো আমরা যদি সমাধান করতে না পারি, তাহলে আমাদের যে ধরনের বাজার প্রবেশের যে সুযোগ থাকা উচিত, শুল্ক বাধা যেগুলো আছে, সে যে নন ট্যারিফ ব্যারিয়ার যেগুলো আছে সে ব্যারিয়ারগুলো আমাদেরকে সরিয়ে ফেলা উচিত ভারতের পক্ষ থেকে, যাতে আমরা সেখানে প্রবেশ করতে পারি। আমাদের তথ্য আদান প্রদানের ক্ষেত্রে বেশ কিছু ভারতের পক্ষ থেকে বাধা আছে। ইদানিংকালে আপনারা দেখেছেন, আপনাদের টেলিভিশন চ্যানেল সহ বিভিন্ন চ্যানেল পক্ষ থেকে আমাদের তথ্যমন্ত্রীর কাছে বেশ কিছু সমস্যা উপস্থাপন করা হয়েছে, যেখানে বাংলাদেশের যে অবাধ নীতি যে আমরা চাচ্ছি তাদের বিভিন্ন চ্যানেলে প্রবেশ করা, সেক্ষেত্রে যে বাধাগুলো আছে সেগুলো সরিয়ে ফেলার জন্য চেষ্টা করা উচিত। আমাদের সাথে যে ভিসা রেজিম যেটা আছে, যার মাধ্যমে মানুষ পিপুল টু পিপুল কন্ট্যাক্ট হওয়ার প্রয়োজন আছে, সেই ভিসা রেজিম যাতে আরও শিথিল করা হয়, মানুষ যাতে সহজে সেখানে যেতে পারে প্রয়োজনে বা বিনোদনের ক্ষেত্রে, সে ব্যাপারে আমাদের আলাপ আলোচনা হওয়া প্রয়োজন। কাজে ভারতের সাথে এখনো অনেক সমস্যার বিষয়ে আমাদের আলাপ আলোচনা করে আমাদের জাতীয় স্বার্থে এগুলো সমাধান করার জন্য প্রচেষ্টা করা উচিত বলে আমি মনে করছি। ডক্টর হাশমি, ডোনাল্ড ট্রাম্প তো শপথ নিতে যাচ্ছেন, কয়েকদিন শপথ নেবেন। আপনি এই বিষয়ে একটু আলোকপাত করেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে পরে নানা ধরনের কনসার্ন এসকেলেট করেছে আমেরিকাতে, আপনার মানে ইমিগ্রান্টদের মধ্যে বিশেষ করে তাদের ডিপোর্টেশন কিংবা তাদের সঙ্গে বৈরী আচরণের আশঙ্কা করা হচ্ছে। এই ক্ষমতা গ্রহণের পরবর্তী দিনগুলো আপনি কিভাবে ফোরসি করছেন রিলেটেড টু বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশি অরিজিন মাইগ্রেন্টস? যেটা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন যে হি ইজ নট ইডিওলজিক্যালি কমিটেড টু এনিথিং, রেটরিকটাই বড়। তিনি বাগাড়ম্বর করছেন ভোট গ্রহণের জন্য, ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যে কথাগুলো উনি বলেছেন, দেয়াল তৈরি করবেন এই মার্কিন মেক্সিকো বর্ডারে, সেটা এখন বলছেন যে ফ্রান্স রয়েছে কিছু, ওটা নিয়ে নেগোশিয়েট করবে। উনি যেভাবে বলতেন যে মেক্সিকো উইল পে, সেটা কিন্তু আর বলছেন না। হিলারি ক্লিন্টনকে উনি বিচার করবেন, বিচারের আওতায় আনবেন, সেটাও এখন উজ্জ্ব হয়ে গেছে এবং উনি আর বলছেন না। সুতরাং ওই যে মুসলমানদেরকে ওখান থেকে বের করে দেয়া হবে এবং রেজিস্ট্রেশন হবে, এ ব্যাপারে আমি মনে করি ও ধরনের কোনো উদ্যোগ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার করবে না। ওটা রেটরিক পলিটিক্যাল, ইলেকশন জেতার জন্য যেটা বলা দরকার ছিল ওটুকু হয়েছে। তবে ওর ফলে ওখানে কিছুটা বর্ণবাদিতা, কিছুটা ওই যে মুসলিম বিদ্বেষী জনগণকে একটু উস্কানি দেওয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা আইনের শাসন আছে, ওটা আমাদের বাঙালিদের বা বাংলাদেশিদের খুবভাবে প্রভাবিত করবে বা তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করি না। আর মার্কিন বাংলাদেশ সম্পর্কের কথা যদি গেল বছর আমরা দেখলাম যে শি জিনপিং সফরের আগেই মার্কিন সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশ সফর করে গেলেন, জন কেরি, যেটা আগে থেকে খুব একটা ধারণা ছিল না। হঠাৎ করে সফরটি অ্যানাউন্স হলো এবং উনি করে গেলেন বাংলাদেশে। এটার কি তাৎপর্য? তবে এখন তো এটা যে রেজিম রয়েছে এটা একটা কি বলে লেম ডাক। এখন কেরি বা ওবামার পলিসি খুব একটা প্রভাব ফেলবে মার্কিন যুক্তরাষ্ট্রে বা বিশ্বঙ্গনে, এটা মনে করার কোনো সমীচীন কারণ নেই। কারণ রিপাবলিকান গভর্নমেন্ট নতুন এক ধরনের প্রশাসন যন্ত্র এখন আমেরিকা চালাবে। সুতরাং এটাকে আমি মনে করি টু আর্লি টু কমেন্ট। তবে ওই আমাদের বিচলিত হবার মতো এমন কিছু হয়নি, এবং বাংলাদেশের যে অবস্থান সেটা নিয়ে আমেরিকারও খুব একটা চিন্তিত হবার কারণ নেই। এবং আমি মনে করি বাংলাদেশেরও ট্রাম্প বা যেই ক্ষমতায় আসুক, আমরা ওদের জিওপলিটিক্যাল ব্যাপারে আমরা অতটা ইম্পর্টেন্ট না যতটা পাকিস্তান বা ভারত বা চীন। সুতরাং সেদিক দিয়ে আমাদের একটা অ্যাডভান্টেজ যে আমেরিকান সরকার এমন কোনো সেন দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখবে না এবং বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হবারও এমন কোনো কারণ নেই। তাদের গার্মেন্ট দরকার, আমাদের সঙ্গে তারা যে ব্যবসা বাণিজ্য করছে ওটা পুরোদমই চলবে। এবং আমি ব্যক্তিগতভাবে আমেরিকা বসবাস করে বাংলাদেশি হিসাবে কোনোভাবে বিচলিত নই এবং চিন্তিত নই। যেমন আমরা সবসময় এই আলোচনা করি যে আমরা বাংলাদেশটা খুব জিওগ্রাফিক্যালি একটা স্ট্র্যাটেজিক লোকেশনে আছে এবং এটা নানা অ্যাডভান্টেজ। আমরা এটা নিয়ে খুব গর্বিত যে এটা আমরা খুব সুবিধাজনক অবস্থানে। কিন্তু এই সুবিধার উল্টো দিকে সুবিধাটা আমরা কতটা সাকসেসফুলি নিতে পারছি, বেনিফিটসটা কতখানি মানে ম্যাক্সিমাইজ করতে পারছি,
এবং না পারার ক্ষেত্রে যদি না পারি তাহলে ঝুঁকি কিছু আছে কিনা এই বিষয়ে, যে এই বড় বড় মানে বলে যে ইন্টারন্যাশনাল প্লেয়ার্স তাদের সঙ্গে আমাদের এই ইস্যুসগুলো ডিল করার ক্ষেত্রে আমাদের দিক থেকে কোনো ধরনের ঝুঁকির বিষয় আছে কিনা? প্রথম যে সম্ভাবনা বা ঝুঁকি সেটা হচ্ছে যে আমরা এমন একটা অঞ্চলে বাস করছি যেটা পৃথিবীর ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিক রিজন, অর্থাৎ পৃথিবীর যে নতুন দুটি শক্তির উদয় হচ্ছে, অর্থাৎ চীন এবং ভারত, তারা একজন আমাদের প্রতিবেশী আর একজন নিকট প্রতিবেশী। অর্থাৎ এইরকম একটা অঞ্চলে বসবাস করার যেরকম বড় ধরনের সম্ভাবনা থাকে, একইভাবে সে ধরনের চ্যালেঞ্জও মোকাবেলা করতে হয়। কারণ দুদেশের সাথে এমনভাবে সম্পর্কের একটা বলয় বজায় রাখার প্রয়োজন হয় যাতে করে একে সম্পর্কের ক্ষেত্রে অন্য কেউ কোনোভাবে অখুশি বা নাখুশ না হয়, এবং আমাদের জাতীয় স্বার্থে এমনভাবে একটা মিডল কোর্স আমাদের রাখার প্রয়োজন হয় যাতে করে আমরা জাতীয় স্বার্থে দুদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের স্বার্থটা আমরা লাভবান হতে পারি। সেদিকে একটা বড় ধরনের নেতৃত্ব চ্যালেঞ্জ সবসময় থেকে যায়। আমাদের বড় চ্যালেঞ্জ এবং আর একটা সম্ভাবনার দিক হচ্ছে আমাদের ম্যারিটাইম অ্যাক্সেস টু দ্য বে অফ বেঙ্গল। আমরা সকলে জানি যে বর্তমান বিশ্বে এই সেঞ্চুরিতে যে শক্তির যে পরাশক্তির যে উদয় ঘটছে তার একটা বড় ক্ষেত্র স্থাপন হতে যাচ্ছে ইন্ডিয়ান ওশনে, ভারত মহাসাগরে, যেটা আমরা গত সেঞ্চুরিতে দেখেছিলাম আটলান্টিক ওশনে হয়েছিল যখন মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তিতে পরিণত হয়েছিল। অর্থাৎ এটা আমরা অনুধাবন করতে পারছি যে এখানে বড় বড় শক্তির এখানে এক ধরনের প্রচ্ছন্ন একটা প্রতিযোগিতা হবে। একটু যে প্রেসিডেন্ট ওবামার ওনার যে রিব্যালেন্স এশিয়া, সেখানে আমরা দেখলাম যে ইন্ডিয়ান ওশন, এখানে তাদের মিলিটারি প্রেজেন্স বলেন বা তাদের এক্সারসাইজের কি বলে যে ফ্রিকোয়েন্সি বলেন, এগুলো অনেক বেড়ে গিয়েছিল। এখন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা আসবেন, ওনার যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি থেকে এই সেম জিনিসগুলো পারসুট হবে বলে এখন পর্যন্ত যে ঘোষণাগুলো আমরা বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি, সেখানে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প বলছেন যে রিব্যালেন্স টুয়ার্ডস এশিয়া অ্যান্ড অথবা পিভট টুয়ার্ডস এশিয়া, যেটা ওবামার নীতি ছিল, সেটা উনি সম্পূর্ণভাবে অনুসরণ করবেন না। এবং যদি অনুসরণ না করেন তাহলে এই ধরনের এই অঞ্চলের কৌশলগত গুরুত্বটা সাময়িকভাবে হ্রাস পেতে পারে, কিন্তু কৌশলগত যে প্রতিযোগিতা সেটা কোনোভাবে হ্রাস পাবে না। এই কারণে পাবে না যে চীনের যে ধরনের উদয় ঘটছে পরাশক্তি হিসাবে, সেটাকে মোকাবেলা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করতে হয় তাহলে এই অঞ্চলকে তাদের কৌশলগত গুরুত্ব যেটা দিয়ে আসছে সেটা দিতে হবে, বরং এটা আরও বৃদ্ধি পাবে। আমরা যেহেতু এই অঞ্চলে বসবাস করি, যেহেতু আমরা ভারত মহাসাগরের একটা ক্রিটিক্যাল অ্যাক্সেসে আমরা মুখে দাঁড়িয়ে আছি, যেহেতু আমরা বে অফ বেঙ্গলের একটা অ্যাক্সেস আমরা কন্ট্রোল করতে পারি বা আমরা দিতে পারি, কাজে এখানে অ্যাক্সেস প্রোভাইডিং অথবা অ্যাক্সেস কন্ট্রোল দুই ক্ষেত্রে বাংলাদেশের একটা বিরাট ধরনের কৌশলগত ভূমিকা থাকতে পারে বা আছে। সেটা আমাদের সম্পূর্ণভাবে উপলব্ধি করতে হবে এবং আমাদের জাতীয় কৌশলগত স্বার্থে সেটাকে ব্যবহার করতে হবে। সেটা আমরা এখন পর্যন্ত কতটুকু করতে পারছি সে বিষয়ে আমি নিশ্চিত না। আমি এই ব্যাপারে ওনার সঙ্গে সম্পূর্ণ একমত যে ডোনাল্ড ট্রাম্প যে বলছেন উড্র করে চলে আসবো, নেটো ছেড়ে দেব, ওরা নিজেদের চালাক, জাপান তার দরকার হলে নিউক্লিয়ার বোমা বানাবে, এই ধরনের কথাগুলো খুবই মানে সৌদি আরবও বানাবে এবং এটা একটা ইম্যাচিওর এক ধরনের ডিপ্লোমেসি। তবে ডোনাল্ড ট্রাম্প একা তো মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ্লোমেসি চালাবেন না, ফরেন পলিসি চালাবেন না, সেখানে ডিপ স্টেট বলে একটা ব্যাপার আছে যেটা পেছন থেকে কাজ করে। আমাদের প্রশ্নটা ছিল ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রিক নয়, বাংলাদেশ যে অ্যাডভান্টেজের মধ্যে আছে, বাংলাদেশ এটাকে মানে এখানে এই স্বার্থ পার্সু করার ক্ষেত্রে কতটা সফলতা পরিচয় দিচ্ছে, বা এখানে তাদের আর কি করণীয় আছে যেখানে এই ঝুঁকি, যদি কোনো ঝুঁকি থেকে থাকে এই ইন্টারন্যাশনাল প্লেয়ার্সগুলোকে ডিল করার ক্ষেত্রে। তবে ব্যাপারটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখান থেকে উইথড্র করে যায়, যেটা হবে না কোনোদিনও করতে, ইন্ডিয়ান ওশান ছেড়ে তারা কোথায় যাবে? তারা আরও নতুন নতুন কমান্ড তৈরি করছে, কমান্ড তৈরি করছে, আফ্রিকাতে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। সুতরাং ভারত মহাসাগর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌসেনা বা মেরিন বা যেখানে যখন তখন আসা যাওয়া করবেই। তবে ব্যাপারটা হচ্ছে আমাদের একটা ওই যেটাকে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে বলে টাইট রোপ ওয়াকিং, খুবই একটা টাইট দড়ির উপরে হাঁটার যে ব্যাপারটা, চারদিকে ব্যালেন্স রাখা,
যে প্রচণ্ড রকমভাবে ভারতের দিকে ঝুঁকে যাব বা চীনের দিকে ঝুঁকে যাব বা পাকিস্তানকে একেবারেই আমরা পরিত্যাগ করে দেব, সার্ক যেটা আমাদের বাংলাদেশে যার প্রথম দিকদ্রষ্টা বাংলাদেশই তো সার্কের প্রথম উদ্ভাবন ঘটালো, সেখানে আমরা ছেড়ে দেব এবং নতুন একটা অ্যালায়েন্স করব, ওই রকম হঠকারী সিদ্ধান্ত গ্রহণ না করাই ভালো। তবে টাইট রোপ ওয়াকিংয়ের ব্যাপারে আমাদের একটা প্যাসিভ এবং অ্যাক্টিভ রোল থাকবে। প্যাসিভ যেখানে আমাদের করণীয় কিছু নেই, কিন্তু অ্যাক্টিভ রোল যতটা পারি আমরা সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, তো ওইটা ম্যালিস টু নান, তো ওইটা তো আমাদের পুরনো আমাদের পররাষ্ট্রনীতি, সেটাকে আঁকড়ে ধরে রাখতে হবে। আর ব্যাপার হচ্ছে যে বিশ্বের যে জিওপলিটিক্যাল সিচুয়েশন এত তাড়াতাড়ি বদলে যায়, অনেক সময় আমরা ঠিক চিন্তাও করতে পারি না কি ঘটতে পারে ইরাক আক্রমণের পরে, সিরিয়ার বা লিবিয়ার পতনের পরে। সুতরাং ওই ধরনের ব্যাপারে আমাদের করণীয় খুব একটা কিছু থাকবে না। তবে যেমন আমরা যদি হঠাৎ করে মনে করি সৌদি আরব ভিত্তিক, সৌদি আরবের সঙ্গে সহযোগিতা করে টেরোরিজম দূর করার জন্য যেটা একসময় চিন্তা করা হয়েছিল যে আমরা ওদেরকে সাহায্য করব, আমাদের অত দূরে না এগোনোই ভালো। এবং কাউকে আমরা অ্যান্টাগনাইজও করব না, কারোর সঙ্গে অতিরিক্ত মাখামাখিও করব না। আমার তো মনে হয় সেই ধরনের সেরকম কোন চিত্র আপনি দেখেন কিনা যে আমরা কি একটা সুন্দর ব্যালেন্স ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলছি, নাকি এখানের মধ্যে আপনার কোনো পরামর্শ বা কোনো মেসেজ আছে? ভারসাম্যটা দৈনন্দিনভাবে এটাকে মেনটেন করা প্রয়োজন, যাতে করে কোনো সম্পর্কে এমনভাবে না হয় যে এটা একটা কোনো বড় শক্তির দিকে আমরা হেলে যাই। তবে এক্ষেত্রে সবচেয়ে বিষয়ে আমাদের দেখতে হবে আঞ্চলিক সম্পর্ক আমরা কিভাবে বজায় রাখব। প্রফেসর হাশমি যেটা বলেছেন যে এখানে দক্ষিণ এশিয়ার যে সহযোগিতার ক্ষেত্রগুলো আমরা উদ্যোগী হয়ে আমরা স্থাপন করেছিলাম, সেগুলোকে আমরা কেন ধরে রাখতে পারছি না, সে বিষয়ে আমাদের জিজ্ঞেস করতে হবে। আমাদের জিজ্ঞেস করতে হবে যে সার্ককে আমরা মুট করেছিলাম বাংলাদেশ থেকে, সেটাকে আমরা অগ্রসর হতে কেন আমরা অগ্রণী ভূমিকা আবার নিচ্ছি না। যে টানাপোড়েন হচ্ছে, যে চ্যালেঞ্জগুলো হচ্ছে, সেগুলো সমাধান করার জন্য আমরা কি সক্রিয় ভূমিকা রাখতে পারছি কিনা, এই কতগুলো প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে, এগুলো আমাদের দেখতে হবে। এই অঞ্চলের ছোট দেশ হিসাবে আমাদের যে ধরনের টানাপোড়েন থাকে সেটা কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কাজে আমাদের সবসময় দৈনন্দিনভাবে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে আমাদের সম্পর্কের ভারসাম্য এমনভাবে থাকে যাতে আমরা কোনো একটি রাষ্ট্রের বলয়ের ভিতরে চলে না যাই। আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে আমরা গিয়ে এমনভাবে কোনো অবস্থান না নেই যেটা অন্য রাষ্ট্রের স্বার্থের জন্য কাজ হয় কিন্তু আমাদের স্বার্থের জন্য কাজ হয় না। আমরা দেখেছি যে এখানে যদি ভারত মহাসাগরের কথা আবার চলে আসে, আপনারা দেখেছেন যে সোনাদিয়া পোর্ট স্থাপন নিয়ে কী ধরনের টানাপোড়েন বা চ্যালেঞ্জের মুখে বাংলাদেশে পড়েছিল, যার কারণে সোনাদিয়াতে পোর্টই করা যায় নাই। এবং সোনাদিয়া পোর্ট করার জন্য বাংলাদেশ অনেক বছর থেকে সমীক্ষা চালিয়েছিল এবং কাজ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারিনি। কাজেই বিভিন্ন ধরনের যে আমাদের কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলোর সাথে আমরা কি ধরনের চাপের মুখে পড়ছি, সেই চাপগুলো কিভাবে মোকাবেলা করে আমাদের জাতীয় স্বার্থ আমরা বজায় রাখতে পারছি, সেই সমীক্ষাগুলো আমাদের দৈনন্দিনভাবে করতে হবে। আপনার লাস্ট কমেন্ট? আমার লাস্ট কমেন্ট হচ্ছে যে ওই যে একটা গল্প রয়েছে যে একজন বৃদ্ধ, তার নাতি এবং গাধা, এবং জনগণের কথায় সে একবার দুজনে গাধার উপর চড়ছে, আবার ছেলেটাকে চড়াচ্ছে, আবার ছেলে দড়ি ধরে টানছে, তারপরে দুজন মিলে গাধাকে তুলে পুল ভেঙে পানিতে পড়ে যাচ্ছে। সুতরাং ব্যাপার হচ্ছে সবাইকে আমরা একসঙ্গে খুশি করার, তোষণ করার যে নীতি, ওটা যদি গ্রহণ করি এর চেয়ে বিপজ্জনক কোনো ব্যাপার হবে না। একটা সৌজন্যমূলক একটা এক ধরনের ডিস্ট্যান্স মেনটেন করা, কারো ব্যাপারে নাক না গলানো, কারো হয়ে আর কারো বিরুদ্ধে কাজ না করা। যেমন ধরুন ভারতের পক্ষ হয়ে আমরা অন্য রাষ্ট্র, একটা তৃতীয় রাষ্ট্রের প্রতি বিরাগ ভাজন না হই, ওদের বিরাগ ভাজন না হই, এমন কিছু না করি, সেটাই হচ্ছে মূল ব্যাপার। যে ভারতের দিকে বেশি এগিয়ে গেলাম, চীন মনক্ষুণ্ণ হলো, চীনের দিকে বেশি চলে গেলাম, আমেরিকা যুক্তরাষ্ট্র নারাজ হলো বা ভারতও নারাজ হলো। সেরকম একটা যদি আমরা পররাষ্ট্রনীতি গ্রহণ করি, সেটা একেবারে আত্মঘাতী একটা পররাষ্ট্রনীতি হবে। ধন্যবাদ প্রফেসর হাশমি, ধন্যবাদ জেনারেল মনিরুজ্জামান স্টুডিওতে আসার জন্য কষ্ট করে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntvd.com। দেখা হবে আবার পরের অনুষ্ঠানে।